আজ আপনাদের পাঠ করে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প সহাবস্থান। মস্ত বাড়ি, দু তিনখানা ঝকঝকে গাড়ি আর টাকা পয়সার ছড়াছড়ি। কিন্তু এমন পরিবারেও কি ঝগড়াঝাঁটি খিটিমিটি লেগেই থাকে না? অথচ স্বভাবে দুজনের একজনও ঝগড়াটে নয়। প্রশ্নটা আমাকে করেছিল বোম্বাইয়ের মাস্টার সাহেব। বোম্বাইয়ের মাস্টার সাহেব বলতে সেখানকার লোক নয়, বাঙালি। 25 বছর বয়সে ভাগ্য ফেরানোর চেষ্টায় বোম্বে চলে গেছিল। বেশ শক্ত সমর্থ পুরুষের চেহারা ছিল তখন, বিয়ে পাশ, বাপ দাদা কেরানি, ফলে কেরানিগিরির উপর ঘেন্না। কলকাতা সিনেমা এলাকায় কিছুকাল ঘোরাঘুরি করেছে। আর এদিকে এক চৌকস হিন্দুস্থানি শিক্ষকের কাছ থেকে বেশ মন দিয়ে হিন্দি শিখেছে। তার জন্য পয়সা খরচ করতে হয়নি। তার আগ্রহ দেখে ভদ্রলোক নিজেই যত্ন করে শিখিয়েছে। হিন্দির দুটো ডিপ্লোমা পরীক্ষায়ও ভালো পাশের সার্টিফিকেট তার ছাত্রের পকেটে এসেছে। মোট কথা, কলকাতায় সুবিধে হলো না দেখে মাস্টার সাহেব তখন বোম্বাই পাড়ি দিয়েছিল। তখন সে টকবক করে হিন্দি বলতে পারে, ইংরেজি বলতে পারে, বাংলা তো পারেই। কিন্তু অর্থভাগ্যটা কোনোদিনই তার সুবিধের নয়। বোম্বাইয়ের ছবির বাজারে তখন রাজপুত্র মার্কা হিরোর কদর। অনেক কষ্টেও ভদ্রলোক পাত্তাই পেলেন না। ছোটোখাটো রোলে কিছু চান্স পেয়েছিল, কিন্তু সেখানে তৃতীয় চতুর্থ সারির আর্টিস্টদের কোনো অস্তিত্বই নেই। নায়ক নায়িকা ছেড়ে টেকনিশিয়ানদেরও তারা করুণার পাত্র। কিন্তু একজন মাঝারি প্রডিউসারের চোখে তার যে গুণটি ধরা পড়েছিল সেটা অভিনয় নয়। সেই প্রযোজকটির নাম অজিত বরিশকর। তার একটি বুদ্ধিমান কর্মঠ বিশ্বস্ত লোকের দরকার ছিল। সে সোজাসুজি তাকে বলেছিল, অভিনয় কোনোদিন তোমার দ্বারা হবে না। আমার এদিকের হিসাবপত্র রাখা আর বাড়িতে 3টি ছেলেকে পড়ানোর জন্য একজন ভালো লোক দরকার। এর জন্য মাস গেলে আমি তোমাকে 300 টাকা মাইনে দেব। থাকার জন্য আমার বাড়িতেই আলাদা ঘর পাবে, বিনে পয়সায় খাওয়া দাওয়াও পাবে। সকালে ছেলে পড়াবে, দুপুরে স্টুডিওতে এসে আমার কাজকর্ম দেখবে। ছোটোখাটো এক আধটা রোল যদি পাও করবে, সেটা তোমার বাড়তি রোজগার। মাস্টার সাহেব অর্থাৎ অমর ঘোষ এক কথায় রাজি হয়ে গেছিল। তার তখন রীতিমতো দৈন্যদশা চলছে, যত্রতত্র খাওয়া আর যত্রতত্র শোয়া। আশা করেছিল বরিশকর সাহেবের ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকতে পেলে একদিন তার অভিনয়ের কদরও হবে। তার হলো না। সেই থেকে সে মাস্টার সাহেব। ছোট ভূমিকায় অভিনয়ে নামলেও পর্দায় নাম লেখা থাকে মাস্টার সাহেব। এতদিনে নিজের নাম নিজেই সে ভুলতে বসেছে। কারণ নাম বললে চেনা মহল বা স্টুডিও মহলের কেউ তাকে চিনবে না। বয়স এখন 50-এর কাছাকাছি। এক মাথা কাঁচা পাকা চুল, ফর্সা কোনো দিন ছিল না। গায়ের রং এখন আরও পোড় খেয়েছে, তবে এখনও সুশ্রী আর বুদ্ধিদীপ্ত চোখ। নিজের ভাগ্য নিয়ে আর কোনো আক্ষেপ নেই, বরং বেশ হাসি মুখে কৌতুক রসে জারিয়ে নিজের দুর্ভাগ্যের গল্প করতে পারে। এখন এক স্টুডিও এলাকাতেই নামমাত্র ভাড়ায় একখানা ঘর নিয়ে আছে। সেই স্টুডিওয় খাতাপত্র দেখা চাকরি করে। মাইনে সর্বসাকুল্যে 400। বোম্বাই শহরে এ টাকায় মাস চালাতে হলে প্রতি পয়সার হিসেব রেখে চলতে হয়। কিন্তু তা সত্ত্বেও কেউ বেজার মুখে দেখে না তাকে। এই বয়সেও এত কম মাইনে, তার কারণ আছে। স্টুডিওর এই চাকরি খুব বেশি দিনের নয় তার, মাত্র 1.5-2 বছরের। তাও আগে চেনা জানা ছিল বলে স্টুডিওর মালিকরা দয়া করে তাকে এই কাজটুকু দিয়েছে। চাপাচাপি করলে মাইনে আরও কিছু বাড়তে পারে, কিন্তু মাস্টার সাহেব তা করে না। দিব্যি চলে যাচ্ছে, নিজে রেঁধে খায় আর নেশার মধ্যে শুধু মিড়ির খরচ। এখানকার চাকরির আগে মোটামুটি ভালোভাবে দিন কেটেছে তার। টানা 12-13 বছর অজিত বরিশকরের কাছে বাড়ির লোকের মতোই ছিল। সেই ভদ্রলোকের ছোট ছেলেটাও সেকেন্ডারি পাশ করে বেরিয়ে যাবার পর মাস্টার সাহেবের ডাক পড়েছে তার বড় মেয়ের বাড়িতে। বড় মেয়ের নাম শীলা। বিয়ের পর তিরকে হয়েছে। মাস্টার সাহেব যখন বরিশকরের বাড়ির বাসিন্দা, শীলার বয়স তখন 19-20। আরও বছর দেড়েক বাদে দিলীপ তিরকের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। তাদের পৈতৃক ব্যবসা, শীলাদের থেকেও বড় অবস্থা। মেয়ে পছন্দ হতেই তুলে নিয়ে গেছে। পছন্দ হবার মতো মেয়ে তো বটেই। কলেজে পড়ে, চেহারা পত্রের চটক খুব, কালো চোখের স্বরে পুরুষ ঘায়েল করার কেরামতি রাখে। বিয়ে হবে না কেন? বিয়ের 1 মাস বাদে দিলীপ তিরকে লন্ডনে চলে গেছিল বিজনেস ম্যানেজমেন্ট পড়তে। বছর 2 বাদে ধৈর্য খুইয়ে চলে এসেছে। শীলা ততদিনে এক ছেলের মা,
বিয়ের 9 মাসের মধ্যেই তার ছেলে হয়েছে। ছেলের অন্নপ্রাশনের উৎসবে দিলীপ তীরকে 7 দিনের জন্য এরোপ্লেনে চেপে চলে এসেছিল। ধুমধামের পর আবার ফিরে গেছে। যাই হোক, দিলীপ তীরকে ফিরে আসার 10-12 বছরের মধ্যে শিলার আরও 2টি মেয়ে আর একটি ছেলে হয়েছে। তার বছর কয়েকের মধ্যেই শিলার ছোট ভাইয়ের পড়া সাঙ্গ হতে বাপের কাছে আবদার জানিয়ে মাস্টার সাহেবকে নিজের বাড়িতে এনে তুলেছে। আর ছেলে মেয়েদের পড়ানোর ভার তার হাতে ছেড়ে দিয়েছে। শিক্ষক হিসেবে মাস্টার সাহেবের গুণ কেউ অস্বীকার করতে পারবে না, কারণ শিলার 3 সাদামাটা ভাই দিব্যেই ভালো রেজাল্ট করে বেরিয়ে এসেছে। তীর্কের বাড়ি এসে মাস্টার সাহেবের দিন আরও ভালো কাটছে। বাড়ির কর্তা অর্থাৎ শিলাকে সম্ভ্রমের চোখে দেখে, অন্যরাও তাকে কিছুটা সমীহ করে চলবে বইকি। তার উপর দিলীপ তীরকে কিছুটা নির্বিলিক মানুষ। তারও গো আছে বটে, কিন্তু না ঘাঁটালে সে কারো সাথে পাঁচে নেই। মাস্টার সাহেবের মাইনে সর্বসাকুল্যে তখন 750 টাকা। শিলা দেয় 450, আর স্টুডিওর কাজের জন্য তার বাপ দেয় 300। প্রায় সবটাই ব্যাংকে জমা পড়ার কথা। খাওয়া পড়ার খরচ 1 পয়সা নেই। কিন্তু দুটো বড় লোকের বাড়িতে থাকার ফলে মাস্টার সাহেবের একটু খারাপ অভ্যাস হয়ে গেছিল, মদ খাওয়া ধরেছিল। এ জিনিসটা 2 বাড়িতেই জল ভাত ব্যাপার। আর সিগারেটের খরচাও ছিল তখন তো আর বিড়ি ফুঁকতো না। বছর 2 আগে বলা নেই কওয়া নেই বাড়ির মেজাজি কর্ত্রী শিলা তীরকে হুট করে তাকে বিদায় করে দিতে বেশ ফাঁপড়ে পড়েছিল মাস্টার সাহেব। এরকম হবে বা হতে পারে ভাবেনি, কারণ তখনও তার ছোট ছেলের স্কুলে পড়া শেষ হতে বেশ বাকি। আবার ততদিনে মাস্টার সাহেবের সিনেমার চাকরিও গেছে। শিলার বাবা চোখ বোঝার সঙ্গে সঙ্গে তাদের সে ব্যবসার জবনিকা পড়েছে। বাবার দেওয়া মাইনেটাও শিলা পুষিয়ে দিচ্ছিল। মেয়েটার, এখন আর মেয়েটার নয়, মহিলাটির এমনিতে দরাজ মন, কিন্তু তার মেজাজ বোঝা ভার। মাস্টার সাহেবও কোনো রকম আবেদন না জেনেই চলেই এসেছে। তারপরে এই স্টুডিও চাকরিটুকু জোটাতে পেরে নিশ্চিন্ত। মাস্টার সাহেবের সঙ্গে এই স্টুডিওতেই গেল বছর আলাপ আমার। নিজের গল্পের একটা ছবির কাজেই কিছুদিন ছিলাম। লোকটিকে আমার ভালো লেগেছিল। আমার অঢেল সময় তার সঙ্গে আড্ডা দিয়েছি। ঘরে ডেকে নিয়ে গিয়ে সে তার হাতে রান্নাও খাইয়েছে আমাকে। তখনই নিজের জীবনের গল্প করেছে। এবারেও ছবির কাজে আসা। আমাকে দেখে মাস্টার সাহেব ভারী খুশি। তার সঙ্গে থাকার আমন্ত্রণ পর্যন্ত জানিয়েছিল। বলেছিল, আপনার মতো একজনের সঙ্গে আমার খাতির দেখলে এরাও আমাকে একটু অন্য চোখে দেখবে। সেটা সম্ভব হয়নি, কিন্তু আড্ডা দিতে তার ঘরে প্রায়শই গেছি। স্টুডিওতে বসেই আমার আগামী ছবির বাঙালি ডাইরেক্টরের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অকারণে ঝগড়ার বচসার ব্যাপারগুলো আমার পছন্দ হচ্ছিল না। মাস্টার সাহেব সেখানে চুপচাপ বসেছিল, শুনছিল। পরে তার ঘরে ধরে এনে চা খেতে খেতে প্রথমেই ওই প্রশ্ন। যথা মস্ত বাড়ি, 2-3খানা ঝকঝকে গাড়ি, আর টাকা পয়সার ছড়াছড়ি। এমন পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়াঝাটি লেগে থাকতে পারে কি না? অথচ স্বভাবে দুজনের একজনও ঝগড়াটে নয়। আমি কৌতূহল বোধ করেছিলাম। জিজ্ঞেস করলাম, তুমি এরকম দেখেছ? হেসে মাথা ঝাঁকিয়ে মাস্টার সাহেব জবাব দিল, না দেখলে বলছি। অথচ আশ্চর্যভাবে এই ঝগড়াঝাটি খিটিরমিটির একেবারে থেমে যেতেও দেখেছি। তার চোখ মুখের দিকে চেয়ে আমার কৌতূহল আরও বাড়ল। বললাম, ব্যাপারখানা বলো তো মাস্টার সাহেব, শুনি। সমস্ত জীবন তো মাস্টারি করে কাটালে, কোথায় দেখলে? এই মাস্টারি জীবনেই। গেলবার দিলীপ তীরকে শিলা তীরকে ছেলে মেয়েদের পড়াতাম, সে গল্প করেছি। আমি তো মাথা নেড়ে সায় দিলাম। সেখানেই দিলীপ আর শিলার মধ্যে হঠাৎ হঠাৎ কী যে তুমুল লেগে যেত, আপনি ভাবতেও পারবেন না। ছেলে মেয়েরা ছেড়ে দিলীপ তীরকেও স্ত্রীর তিরিক্ষি মেজাজের হদিশ না পেয়ে প্রথমে হাঁ করে থাকত, পরে সেও খেপে যেত। আমার মাঝে মাঝে ভয় হতো, এতগুলো ছেলে মেয়ে, কিন্তু এরকম অকারণে বা তুচ্ছ কারণে দুজনের মধ্যে একটা ডিভোর্সের ব্যাপার না হয়ে যায়। এরকম বছরের পর বছর ধরে দেখেছি। তারপর মাত্র এই 2 বছর আগে সব ঠান্ডা, স্বামী স্ত্রীতে বেশ সদ্ভাব। মুখের দিকে চেয়ে মাস্টার সাহেব এমন টিপটিপ হাসতে লাগলো যে আমার মনে হলো গল্পের সবে শুরু। জিজ্ঞেস করলাম, বছরের পর বছর ধরে অত ঝগড়া কেন? আর পরে হঠাৎ সদ্ভাবেই বা কেন? কেউ জানে না? শিলা তীরকে নিশ্চয়ই জানে, আর দিলীপ তীরকের হয়তো ধারণা কোনো দৈব অনুগ্রহেই স্ত্রীর মন মেজাজ ঘুরে গেছে।
কিন্তু ব্যাপারটা আমি আঁচ করতে পারি বলেই শিলাতীরকে হুট করে আমাকে জবাব দিয়ে দিল। এরপর আমি শোনার জন্য উদগ্রীব। মাস্টার সাহেবও বলতে চায়। সংক্ষেপে চিত্রটা এই রকম। শিলাতীরকে এখন বছর 45-এর বয়স, কিন্তু এখনও দেখলে কেউ 40 ভাববে না। মাস্টার সাহেব লক্ষ্য করেছে তার মন মেজাজ বিগড়োতে শুরু করেছে বছর 7-8 আগে থেকে। কারণে অকারণে ক্ষেপে যায়। রাগ সব থেকে বেশি স্বামীর উপর। সে বেচারা যতক্ষণ পারে সহ্য করে, তারপর সেও পাল্টা ঝাঁপটা মারতে আসে। বাড়ির ছেলে মেয়েগুলো ভয়ে তটস্থ তখন, কারণ ঝগড়ার পরের জেরটা প্রায় ওদের উপর এসে পড়ে। রাগারাগির পর ওদের বাপ বাড়ি থেকে বেরিয়ে যায়, আর মা ছেলে মেয়েগুলোকে নিয়ে পড়ে। তুচ্ছ কারণে মারধরও করে। মাস্টার সাহেব বাধা দিতে চেষ্টা করলে তাকে সুষ্ঠু চোখের আগুনে ভস্ম করতে চায়। এরই মধ্যে শিলাতীরকের আবার ধর্মে মতি এসেছে কিছু। নিজের একটা ঠাকুর ঘরও করেছে, কিন্তু ধর্মে মন দিলে সাধারণত মেজাজপত্র ঠান্ডা আর সুস্থির হতে দেখা যায়। শিলাতীরকের ঠিক উল্টো, দিনে দিনে আরও তিরিক্ষি হয়ে উঠছে। এদিকে দিলীপ তীরকে তার ব্যবসা নিয়ে সত্যি ব্যস্ত। ব্যবসার কাজে তাকে প্রায়শই বোম্বাইয়ের বাইরে বেরোতে হয়। বেশি যায় গোয়ায়। গোয়ার সঙ্গে কিছু আমদানি রপ্তানির যোগ আছে। সেখানে তারা খুড়তুতো ভাই ব্যবসার দেখাশোনা করত। বছর 4 আগে সেই ভাই হঠাৎ মারা যাওয়ায় দিলীপ তীরকের আরও ঘন ঘন গোয়ায় যেতে হয়। অন্য দায়ও আছে। সেই খুড়তুতো ভাইয়ের 2টো ছেলে। ভাই মারা যাবার সময় একজনের বয়স 4 আর একজনের 1.5। ওদের মায়ের তখন একমাত্র দিলীপ তীরকে ছাড়া 3 কুলে আর কেউ নেই। পরের এই কটা বছরে সেই ভাইয়ের বউটি ব্যবসার কাজ মোটামুটি বুঝে নিয়েছিল। বোম্বে টু গোয়া দূর কিছু নয়। দিলীপ তীরকে সেই ভাই জীবিত থাকতেও শিলা কোনো দিন তাদের বোম্বে বেরিয়ে যাওয়ার জন্য আপ্যায়ন করেনি। আশ্রিত দেশে আশ্রিতের চোখেই দেখে। সেই ভাই মারা যাবার পরেও তাদের ডাকেনি। মাস গেলে মাসও হারা যাচ্ছে, এর বেশি আর কি করার আছে। স্বামীকে সেই পরামর্শ দিয়েছিল, হাত পা গুটিয়ে বসে না থেকে তোমার ভাইয়ের বউকে ওখানকার ব্যবসার কাজ একটু একটু বুঝে নিতে বলো। শুধু দয়ার উপর কতকাল আর চলতে পারে। দিলীপ তীরকে খুশি মনে স্ত্রীর পরামর্শে সায় দিয়েছিল। যাই হোক, বাড়ির অশান্তি এদিকে বাড়ছেই। শিলা তীরকের উঠতে বসতে রাগ। স্বামীর ঘরে থাকলেও রাগ, ব্যবসার কাজে ব্যস্ততা বাড়ালেও রাগ। আগের মতো উৎসব আনন্দে যোগ দিতে পারে না বলে রাগ, আবার পূজা অর্চায় মন দিতে পারে না বলে রাগ। এরই মধ্যে এই পরিবারে আবার একটা বড় রকমের পরিবর্তন দেখা দিল। নিজের 4-4টে ছেলে মেয়ে নিয়ে অস্থির আর অসহিষ্ণু শিলা তীরকে। তার মধ্যে বলা নেই কওয়া নেই, হুট করে আরও 2-2টো নাবালককে গোয়া থেকে বোম্বাইতে তুলে নিয়ে এলো দিলীপ তীরকে। ভদ্রলোক সত্যি নিরুপায়, কারণ গোয়ার সেই ভাইয়ের বউও 3 দিনের অসুখে দুম করে মারা গেল। তার বড় ছেলেটার বয়স তখন 9-এর কাছাকাছি, আর ছোটটার 6। ভারী মিষ্টি ছেলে দুটো। দেখলে মায়া হয়, আর বোঝা যায় ওদের বাবা বা মায়ের দুজনের একজন অন্তত ভারী রূপবান বা রূপসী ছিল। শিলা তীরকে যে মেজাজের মহিলাই হোক, স্বামীকে খুব একটা দোষ দেবে কি করে? বাপ মা মরা ছেলে দুটো যাবে কোথায়? অসন্তুষ্ট হলেও এ নিয়ে খুব একটা রাগারাগি করতে পারল না। দিলীপ তীরকে আশ্বাস দিল আর একটু বড় হলেই ছেলে দুটোকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হবে। ভদ্রলোকের বুকের তলায় বেশ একটা নরম জায়গা আছে বটে। স্ত্রীর ভয়ে বাইরে কোনো রকম হাঁকডাক নেই, কিন্তু ভেতরে ভেতরে অসহায় ছেলে দুটোর প্রতি সজাগ চোখ। চুপচাপ ওদের ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। মাস্টার সাহেবকে চুপি চুপি অনুরোধ করে ওদের দুজনের জন্য আলাদা একজন টিউটর রাখা হয়েছে। বড় ঘরের ছেলের মতোই ফিটফাট পোশাক আশাক ওদেরও। এরই মধ্যে মাস্টার সাহেব লক্ষ্য করছে শিলা তীরকে হঠাৎ কীরকম গুম মেরে যাচ্ছে। তার চিৎকার চেঁচামেচি রাগারাগি কমে আসছে। সব দেখে লক্ষ্য করে, কিন্তু মুখে কিছু বলে না। মাস্টার সাহেবের ভয়, খুব বড় রকমের কিছু বিস্ফোরণের লক্ষণ এটা। মাস 4 বাদে এক দুপুরে খোদ কর্ত্রীর শোবার ঘরে ডাক পড়ল মাস্টার সাহেবের। ছেলেমেয়েরা সব স্কুলে, দিলীপ তীরকে অফিসে। মাস্টার সাহেব পড়ার ঘরে বসে বই পড়ছিল। নিজে এসে ডেকে নিয়ে গেল। সেই থমথমে মুখ দেখেই প্রমাদ গুনছিল মাস্টার সাহেব। শিলা খুব ঠান্ডা গলায় তাকে কিছু বলল, তারপর কিছু হুকুম করল। সেই হুকুম মতো সেই দুপুরেই মাস্টার সাহেব গোয়ায় চলে গেল। তার বুকের তলায় সর্বক্ষণ তখন হাতুড়ির ঘা। 2 দিন বাদে ফিরল। বুকের তলায় তখন এক ধরনের হিংস্র আনন্দ। এই পরিবার এখন তছনছ হয়ে যাবে। এই স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়তো আর কেউ রুখতে পারবে না।
ফিরেছেও দুপুরে। বাড়িতে তখন আর বিশেষ কেউ নেই। শিলা তীরকে আবার তাকে ঘরে ডেকে নিয়ে গেল। নির্লিপ্ত ঠান্ডা মুখে মাস্টার সাহেব তাকে সমাচার জানালো। তার সন্দেহ সবটাই সত্য। গোয়াতে দিলীপ তির্কের কোনো রকম ভাই বলে কেউ ছিল না। ওখানকার ব্যবসা দেখার দায়িত্ব নিয়ে একজন খুব রূপসী মহিলা নিযুক্ত ছিল। সেখানকার লোক জানে দিলীপ তির্কে পরে তাকে বিয়ে করেছে। ছেলে দুটো তাদেরই। এরপর শেষ দেখার জন্য প্রস্তুত ছিল মাস্টার সাহেব, কিন্তু এমন শেষ দেখবে কল্পনাও করেনি। তাকে আবার একদিন চুপি চুপি ডেকে বলেছে এ খবর যেন প্রকাশ না হয়। আর 15 দিনের মধ্যে অন্য মূর্তি দেখেছে শিলা তির্কের। সেই আগের মতো হাসি খুশি উচ্ছল স্বামীর সঙ্গে পার্টিতে যায়, সিনেমায় যায়, বাড়ির 6টা ছেলে মেয়েকেই আদর করে, জিনিস কিনে দেয়, সমান চোখে দেখে। মাস শেষ হতেই 1000 টাকা মাস্টার সাহেবের হাতে দিয়ে বলল, প্রাইভেট টিউটর আর দরকার নেই। সে আর মিস্টার তির্কে ছেলে মেয়েদের অন্যভাবে মানুষ করবার কথা ভাবছে। তারা দুজনেই মাস্টার সাহেবের কাছে কৃতজ্ঞ। এই পর্যন্ত বলে মাস্টার সাহেব থামল। আমি বিমূঢ় মুখে তার দিকে চেয়ে রইলাম। ঘোরালো দু চোখ মাস্টার সাহেব আমার মুখের উপর তুলে জিজ্ঞেস করল, ব্যাপার কিছু বুঝলেন? মাথা নাড়লাম, না। এদিকে মহিলার এমন উদার পরিবর্তন, অন্যদিকে তোমার উপর হঠাৎ বিরূপ কেন? অনুচ্চ অথচ ক্ষোভঝরা গলায় বিড়বিড় করে মাস্টার সাহেব জবাব দিল, উদার পরিবর্তন না ছাই, সে নিজের এতকালের বিবেকের দংশন থেকে মুক্তি পেল। বিয়ের 1 মাস বাদেই দিলীপ তির্কে 2 বছরের জন্য বিলেত চলে গেছিল। আর 9 মাসের মধ্যে শিলার বড় ছেলে ঘরে এসেছে। সেই ছেলে দিলীপ তির্কের নয়। শুনে আমি হতভম্ব, বিমূঢ় খানিকক্ষণ। সেই বিস্ময়ের ঝোঁকেই জিজ্ঞেস করলাম, কিন্তু এরকম একটা ব্যাপার তুমি জানলে কি করে? মাস্টার সাহেব অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। গলার স্বরে চাপা বিরক্তি। জবাব দিয়ে মন্তব্য করল, কি যে ছাই গল্প লেখেন বুঝি না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।